নমস্কার সবাইকে। তো এই সপ্তাহে ধনতেরাস আছে। তো আমার এই ভিডিওটায় আজকে তোমার কাছে জানতে চাই যে আমি যে ধনতেরাস উপলক্ষে তুমি যদি স্পেশাল কিছু বলো, এবং ধনতেরাসের তিথিটাও যদি তুমি বলে দাও তাহলে দর্শকের উপকৃত হবে। আচ্ছা, ধনতেরাস হচ্ছে মানে খুবই আমাদের মানে কি বলবো, একটা গুরুত্বপূর্ণ দিন। কেননা এটা তো ঠিকই, এখন ধনকে না দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আধ্যাত্ম ধন, আর একটা হচ্ছে পার্থিব ধন, এবং দুটোরই সমান প্রয়োজনীয়তা রয়েছে। এখন দুটো মিলে, দুটোর শক্তি মিলে এই ধনতেরাসের দিন মা লক্ষ্মী এবং কুবের দেব, এবং কুবের দেবকে বলা হয় মা লক্ষ্মীর হচ্ছে ম্যানেজার আর কি, মানে কেশিয়ার বলা যায়। মানে উনার এই যে দিনটি, ধনতেরাসের দিনটি হচ্ছে মানে ধনদেবতার, আমাদের যে মানে ধনদেবতার যিনি আর কি প্রধান, সেটা হচ্ছে মা লক্ষ্মী, এবং তার কেশিয়ার বলা হয় বা তার অ্যাসিস্ট্যান্ট বলা হচ্ছে কুবের দেবকে। এই দিনটার একটা বিরাট মাহাত্ম্য রয়েছে। এই দিনে যারা পার্থিব ধনের দিকে আগ্রহী তারা কিছু উপায় করতে হবে, এবং যারা আধ্যাত্মিক ধনের দিকে আগ্রহী তাদেরও কিছু উপায় আমি আজকে বলবো। এইবার আমার প্রশ্ন ওঠে যে ধন বলতে যে শুধুমাত্র অর্থনৈতিক সম্পদ, টাকা পয়সা, সোনা দানা বা জমি বাড়ি গাড়ি বা এগুলো তো মানে আমাদের পার্থিব ধন মধ্যে পড়ে। আর আধ্যাত্মিক ধনের মধ্যে পড়ে ঈশ্বর লাভ বা ঈশ্বরের কৃপা লাভ, দেবদেবীর কৃপা লাভ, বা পরম শান্তি, বা যেটা বলা হয় মায়ের চরণ বা গোবিন্দের চরণ লাভ। এটা হচ্ছে অপার্থিব ধন। মানে দুটো ধনই, কিন্তু ধন বলতে যে শুধুমাত্র পার্থিব ধন বোঝায় তা না, অপার্থিব ধনও বোঝানো হয়। এখন আমার বক্তব্য যে মানে একদিন মানে আমি মানে ধনতেরাসের দিন ত্রয়োদশী তিথি ধরা হয়, শনিবার দিন মানে দুপুর থেকে লাগছে, তারপরে মোটামুটি যেহেতু লেগে যাচ্ছে ওই দিনটা আপনারা শনিবার দিন ধনতেরাস পালন করতে পারেন। আচ্ছা, এইবার আমার বক্তব্য যে ধনতেরাস যে ব্যাপারগুলো থাকে সেগুলো উপায়গুলো করলে কিছু উপকার তো আছেই, কিন্তু এই পদ্ধতিগুলো যদি সারা বছর মানে প্রত্যেক দিন কিছু না কিছু ফলো করা যায় তাহলে কিন্তু এই উপায়গুলোতে আরও কাজগুলো ভালো পাওয়া যায়। এইবার আমি এই প্রসঙ্গে ধনতেরাসের এই উপায়ের ব্যাপারে মানে যেটা করলে আধ্যাত্ম ধন বা পার্থিব ধন লাভ হয় সেইটা উপায়টা আমি পরে বলছি। মানে এই যে ধনতেরাসের আগে আমি একটা ঘটনা দিয়ে শুরু করছি। ঘটনাটা মানে একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু উপায় দেখা যায় আমাদের জীবনে চলার পথে নানা রকম বা যত রকম বাধা বিঘ্ন আসুক না কেন ওগুলোকে ওভারকাম করতে সহযোগিতা করে। এবং সারা বছর যদি কিছু না কিছু উপায় করা হয় মানে ঘরোয়াভাবে, তাহলে কি হয়, ওই যে যে বিশেষ তিথি নক্ষত্রে যে উপায়গুলোর কথা, যে উপায়গুলো সাধারণত আমরা করে থাকি সেই উপায়গুলো আরও বিশেষ ফলপ্রসূ হয়। আমি একটা বাস্তুগত ঘটনা দিয়ে শুরু করি, তারপরে আমি পরে উপায়গুলো বলছি। বাস্তুর ব্যাপারে আমি এক ডাক্তারবাবুর বাড়ি গিয়েছিলাম। উনিও ডাক্তারি পেশার সাথে তো যুক্তই, এবং ওনার যে সন্তান, দুটি সন্তান, তারাও কিন্তু ডাক্তারি পেশার সাথে যুক্ত। এইবার ওনারা একটা জিনিস মানে কতগুলো জিনিস ওনাদের সাথে আমার বহুদিনেরই পরিচয়, তা কতগুলো জিনিস ওনারা বলছিলেন যে বাড়িতে সব ঠিকই আছে, নিজস্ব বাড়ি, বেশ মানে 2-3 বিঘের উপর বাগান বাড়ি, কিন্তু বলল যে কিছুদিন হলো যে একটা জিনিস দেখা যাচ্ছে যে একটা সন্ধ্যার পর থেকে একটা গা ছমছমে ভাব, একটা কেমন যেন একটা মানে বাড়িতে লোকজন রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কেন ওনাদের বাড়িতে কাজের লোক 2-3 জন রয়েছে,
বা নানাভাবে দেখা যাচ্ছে যে লোকজনের অভাব নেই, ওনাদের যাই হোক ওনাদের প্রয়োজন ভিত্তিক ওনাদের যেরকম হচ্ছে সামনে তো গেটে দারোয়ান রয়েছে, তাছাড়া ওনাদের অনেকটা যেহেতু জায়গা, অনেকটা এরিয়া নিয়ে ওনাদের বাগান বাড়ি, তাদের হচ্ছে গরুর খামারও রয়েছে এবং কিছু কিছু শাকসবজি চাষবাসও হয়। এমনি বোঝা গেল যে খুব বনেদি পরিবার এবং বনেদি বাড়ি, এদের পূর্বপুরুষরা খুবই বনেদি এবং একটা আভিজাত্যপূর্ণ মানে পরিবারেরা, সেটা আমি অনেকদিন বহু বছর ধরেই জানি। এবার বক্তব্য হচ্ছে যে রাতের দিকে হলো একটা সবসময় একটা গা ছমছমে ভাব, একটা আতঙ্কিত ভাব, এবং এটা বললো যে কিছুদিন হলো মানে শুরু হয়েছে। এবং আরেকটা জিনিস ওরা খেয়াল করছে, রাতে লাইটটা মানে ধরুন একটা 40 পাওয়ারের টিউব জ্বলছে বা যাই জ্বলুক না কেন, হঠাৎ করে দেখা গেল সেই টিউবগুলো ম্রিয়মান মানে কি নিস্তেজ হয়ে যাচ্ছে। আলোর স্পিড মানে যতটা পাওয়ারে যতটা আলো জ্বলা দরকার ততটা নাকি জ্বলছে না, মানে আলো মানে কম কম মনে হচ্ছে। তাই এইটাতে আমি গেলাম বাড়িতে, এর আগেও গেছি, গিয়ে দেখছি কতগুলো অদ্ভুত জিনিস আমার নজরে পড়লো। ওদের বাড়িতে আমি বলেছিলাম যে আপনারা এই পূর্ব দিকে বা উত্তর দিকে যেহেতু বহু জায়গা আছে, ওই দিকটা আপনারা প্রচুর তুলসী গাছে লাগিয়ে দিন, আর ওইদিকে বাড়ির থেকে কিছুটা দূরে মানে কিছুটা দূরে বেল গাছ রাখুন, ঈশান কোণ বা পূর্ব দিক বা উত্তর দিক করে, আর আম গাছ রাখুন দূরে, বাড়ির থেকে অনেকটা দূরে, যাতে আম গাছের ছায়া যেন বাড়ির উপর না পড়ে। এবং পরবর্তীকালে সেই আম গাছও হয়েছে, তা আম গাছ অনেকটা দূরে, ছায়া পড়ার কোনো প্রশ্ন ওঠে না। মোটামুটি বাড়িটা বাস্তুমতেই ছিল এবং যার জন্য ওদের সমস্ত কিছু ডেভেলপমেন্ট মানে দ্রুত গতিতে হয়েছে এবং সমস্ত দিক দিয়েই ওরা ছিল। কিন্তু হঠাৎ করে প্রশ্ন ওঠে এবং বাড়িতে ঢোকা মাত্র আমার যেটা নজরে পড়লো, ওদের যে মানি প্লান্ট গাছগুলো মনে হচ্ছে কোনো অসুবিধা নেই, কিন্তু পাতাগুলো যেন শুকিয়ে যাচ্ছে, যেটা আমি কিছুদিন আগে 6-7 মাস আগে ধরুন গিয়েছিলাম, তখন কিন্তু ওটা দেখিনি। তুলসী গাছ বেঁচে আছে, কিন্তু একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা তুলসী গাছের মঞ্জুরিগুলো যেন ক্ষতবিক্ষত হয়ে গেছে, গাছগুলো যেন পোকায় খেয়ে কেমন যেন হয়ে আছে, মানে মরে যায়নি, একেবারে মরে যায়নি। আর মঞ্চের ওদের যে বড় মঞ্চ, সেখানে তুলসী গাছের রোদের অভাব নেই, কিন্তু তুলসী গাছ কিছুতেই বাঁচছে না। এটা কিছুদিন হলো, ওরা বললো 5-7 মাস হলো এইটা দেখা দিয়েছে, যার জন্যে আমাকে যেতে হলো। তো এইবার আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখলাম যে যদিও ওদের উপরের ঘরগুলোতে আলো জ্বালানোর দরকার পড়ে, নিচের ঘরগুলো এটা ঠিকই আলো জ্বালানো, যে টিউবগুলো জ্বলছে বা এগুলো জ্বলছে আলো, আমার যেটা মনে হলো যে পাওয়ারে আলো আগে দেখেছি সেই লাইটগুলো জ্বালানো আছে, সেগুলো মনে হচ্ছে ম্রিয়মান, মানে কেমন যেন নিস্তেজ হয়ে আছে। তখন আমার যেটা ধারণা হলো যে এটা কোনোরকম প্রক্ষিপ্ত, মানে দূর থেকে কোনোরকম অশুভ শক্তির একটা খেলা শুরু হচ্ছে। এবং বিশেষ করে ওরা রাতের দিকে দেখছে, ধরুন মানে যে কাতেই শুকনা দেখা যাচ্ছে নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছে। এখন কানের মধ্যে যদি নুপুরের আওয়াজ যদি ওইভাবে বাজতে আসে, তো ঘুমোতে পারবে না, সে তো পাগল হয়ে যাবে, কিছুতেই ঘুম আসবে না। এবং ঘুমের মানে ব্যাপার হচ্ছে কি, যদিও ওনটা নিজেরাই ডাক্তার, কিন্তু এর কোনো যে প্রেশার যে হাই হয়েছে তা না, সুগার নেই, মানে আমি বলতে যাচ্ছি অ্যানাটমিক্যালি কোনো সমস্যা নেই, কিন্তু আর অদ্ভুত একটা গা ছমছমে ভাব, একটা অদ্ভুত ব্যাপার। তার মধ্যে যেটা আরেকটা অদ্ভুত ঘটনা ঘটলো, যে ওই ডাক্তারবাবুর যে একটি মেয়ে, যে আর কি যিনি নিজেও ডাক্তার, তার একজন পরিচারিকা আছে, ও যে তার সমস্ত কিছু দেখাশোনা করে, পাশে একটা দুটো ঘর বাদ দিয়ে শেষ হয়। তা ওই ডাক্তারবাবুর যিনি মেয়ে, মানে উনিও ডাক্তার, উনি একদিন ভোর রাতে থেকে স্বপ্ন দেখছে, যে স্বপ্নের মধ্যে আমি দেখলাম যে ওই যে পরিচারিকাটা, সে ওনার ঘরে মানে করছে, মানে যেরকম ঘরের সমস্ত কিছু বিছানা একটুখানি ধুলো টুলো ঝেড়ে দিচ্ছে, তারপরে ঘরের যে সমস্ত আসবাবপত্র সমস্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে,
এই করতে করতে তা ও ডাক দিয়েছে পরিচারিকাকে যে কিরে এইটা তাহলে তুই এক কাজ করতো, এটা মোটামুটি এই কাজটা কমপ্লিট হলে এটা করবি। এবার মানে এটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখছে ডাক্তারবাবুর মেয়ে, মানে উনিও ডাক্তার। এবং একটা অদ্ভুত ব্যাপার, তখন দেখছে যে ওই যে মেয়েটি, ওই মেয়েটি মানে এবার ওই ডাক্তারবাবু ডাকে যখন পিছন ফিরে তাকালো, তখন দেখছে পুরো চোখটা পুরো সাদা এবং দাঁতগুলো পুরো কালো এবং অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার ও ওই স্বপ্নের মধ্যেই প্রচণ্ডভাবে কেঁপে উঠেছে। কেঁপে উঠে তা বললো যে কাকু, তখন মানে বলছি যে আমি ঘুমের মধ্যে, এসি চলছে, ঘুমের মধ্যে ঘামিয়ে গেছি এবং দেখছি যে ওই মেয়েটা ওদের যে বড় বড় যে বাড়ি, অনেক গাড়ি, ওখানে কি হচ্ছে জানলায় যে থাকে, মানে আমাদের যেমন জানলায় সাধারণত একটা মানে শিক থাকে, সে শিক নেই, ফাঁকা, ওখান থেকে ওই মেয়েটি স্বপ্নের মধ্যে দেখছে যে লাফ মেরেছে। এবার ওইটা দেখি ও মানে জেগে উঠে, তখন রাত্রির বললো যে ওই 3:30 বাজেনি, ওই 3টের ওই 3টের মতন হবে। এবার ওর না কি মনে হয়েছে, এইবার ও না ওই যে পরিচারিকা একটা দুটো ঘর পরে, মানে ওদের হচ্ছে বিরাট বাড়ি, মানে একটা ফ্লোরে অন্তত বড় বাড়ি তো, আর জায়গাও প্রচুর, 8-10টা করে ঘর। মানে মোটামুটি আমার বাড়িটা দেখে যেটা মনে হলো অন্তত 3000 স্কোয়ার ফুটের মতন হবে, মানে খুব অনেকটা এরিয়া নেই, যেহেতু 3 বিঘের উপর বাগান বাড়ি বিশাল, এবং বাড়িটা অনেক পুরনো। যাই হোক, এবার ওই পরিচারিকার ঘরে ও মানে ওই সময় দরজা টক 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 করে এই করে ওর কীরকম সন্দেহ হয়েছে যে এরকম দেখলাম কেন, এটা ভোর না হলেও ভোরের কাছাকাছি সময়। এইবার যখন ও ওখানে দরজা টক টক অনেকবার করেছে, দরজা টক 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 করাতে দেখা যাচ্ছে কোনো সাড়া দিচ্ছে না, তারপরে দরজা প্রচণ্ড জোরে ধাক্কা দিচ্ছে, তাও সাড়া দিচ্ছে না। তখন বাড়ির লোক এই গুতোগুতিতে জেগে ওঠে, ওদের তো দারুণ টারণ ছুটে এসছে, কী হয়েছে, বলছে এই ব্যাপার, ও দরজা খুলছে না, মানে দরজাটা ভিতর দিক দিয়ে, মানে ঘুমানোর সময় তো সাধারণত লক করেই শোয়। এইবার তোর মধ্যে আতঙ্কিত হয়েছে, এবং ব্যাপার হলো লাস্টে ওই অবস্থায় মানে দরজা ভাঙতে হয়েছে, যদিও পুরোনো দিয়ে দরজা ওখানে ওদের যারা ছিল নিচের, ওদের মানে ওদের মানে মূল যেটা বাড়ির কাঠামো, তার পাশেই হচ্ছে ওদের যারা যেরকম যে ওদের যে বাড়ির যে যারা গোশালায় গরু টরু দেখাশোনা করে বা বাগানের মালি টালি, তাদের এরকম ছোট 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 ঘর করা আছে, সেই ঘরে তারা থাকে। এবং তারাও উঠে তার দরজা মানে গুতিয়ে গাতিয়ে ভেঙে দেখছে যে ওদের দরজায় মানে নেই, মানে ওই শিক নেই, মানে বড় বড় দরজায় না, ওই জানলায়। এইবার দেখছে যে ওই যে পরিচারিকা মেয়েটি, সে তার মানে শরীরের হাফ অংশ মানে এরকম জানলা দিয়ে গলিয়ে দিয়েছে, মানে কোনো ক্রমে জানলা দিয়ে মনে হচ্ছে ওকে যেন কেউ ঠেলে ফেলে দেবে, মানে ওর মানে আর একটু হলে, এবার ওরা ছুটে গিয়ে মনে হচ্ছে যেন জানলা দিয়ে ও লাফ মারতে যাচ্ছে। তখন তাড়াতাড়ি করে ধরেছে, তখন তো ও চিল্লিয়ে উঠেছে, চিল্লিয়ে উঠে সাথে সাথে ওকে একদম মানে ওরা জাপটে ধরে একদম মানে জানলা দিয়ে যে প্রায় অর্ধেকটা ঝুঁকে গেছিলো, সাথে সাথে ওকে মানে ভিতরে ঢুকিয়ে নিয়ে হচ্ছে। তখন ও তো কথা বলতে পারছে না, ওই যে পরিচারিকা মেয়েটি, ও তো মানে আতঙ্কে মানে চোখগুলো বড় বড় হয়ে গেছে, এবং মানে ওর জন্য মানে ওর মধ্যেও নেই। আচ্ছা, তারপরে যেটা হলো, তারপরে যে জিনিসটা ঘটলো, ওকে তারপরে বসিয়ে তারপরে চোখে জলে ছিটে ছিটে দিয়ে তারপরে ওদের একটু গরম দুধ আনা হলে ওকে একটু গরম দুধ খাওয়ানো হলো। এইটা করার পরে যখন একটু ধাতস্থ হলো, তখন ওকে জিজ্ঞেস করা হলো কি হয়েছিল ব্যাপারটা। তখন ও যেটা বলল যে ওর মানে ও রাত্রে ও বাথরুমে উঠেছিল, ও যদিও ওর বাথরুম ওখান থেকে ঘর থেকে বেরিয়ে একটুখানি, প্রত্যেকটা মানে ওদের ওই এক একটা ফ্লোরে
দুটো তিনটে করে বাথরুম, এপাশে একটা এপাশে একটা, মানে মিনিমাম দুটো করে বাথরুম আছে। ওই পরিচারিকা ওখানে ওই মেয়েটি আর কি ওই বাথরুম করে এসে যখন ঘরে আসে, ওর দেখছে জানলার ওপাশে দাঁড়িয়ে ওর ঠাকুমা, মানে মানে পরিচারিকার যে ঠাকুমা হাত ইশারা করে ডাকছে, বলছি যে তুই চলে আয়, হ্যাঁ তুই এখানে আসিস কেন, দেখ আমি কত সুন্দর আছি, আমাদের কোনো বাধা বিঘ্ন নেই, এরকম মানে মানে চলতিতে খুব আনন্দে আজ চলে আয়। এইবার ও বলছে না আমি কেন যেতে যাব, তুমি তো কবেই মারা গেছো, তুমি এই ওই মানে মানে এমনই দেখছে যে ওটা ওই উপরের ঘর, অন্তত ঘরগুলো তো তখনকার দিনে বাড়ি অনেক উঁচু উঁচু, 10 ফুট করে 3 তলার উপরে, মানে 30 ফুটের মতো উঁচু, জানলার ধারে ঠাকুমা শূন্যে ভাসছে। তারপরে ও তো চিল্লাতেও পারছে না, বলে আমি লক হয়ে গেছি। তখন ঠাকুমা জোরে বলে তুই যাবি না, মানে তোকে আজকে নিয়ে যাব। এবার ঠাকুমা আর কি করছে, ওকে ধরে টেনে বাড়ি নিয়ে যেতে এসেছে। আর ওই যখন এই ঘটনা ঘটছে তখন ওই ডাক্তারবাবুর মেয়ে উনি আর কি মানে দেখছে, মানে স্বপ্নের মধ্যে দেখছে পরিচারিকা এরকম জানলা দিয়ে ঝাঁপ দিচ্ছে, দুটো একদম কোরিলেটে, যার জন্য ও স্বপ্নটা দেখার পরে ওর কি মনে হলো, ছুটে গেল ওই পরিচারিকার ঘরে, গিয়ে দেখছে যে ও আর কি ওই এই ঘটনা। তারপরে যাই হোক মানে কি বিভৎস, মানে এই মানে যাদের জীবনে ঘটবে তারাই বুঝবে কি সাংঘাতিক ঘটনা। তারপরে যাই হোক আমি কিছু লোকনাথ আশীর্বাদ দৈব প্রতিকার দিলাম। আর যেটা হলো, যেটা আমি পরে জানতে পারলাম যে ওর ঠাকুমা চতুষ্পা দোষ পেয়েছিল, সেগুলো কাটানো হয়নি, বা আমি বললাম যে এগুলো আপাতত কিছু প্রতিকার দেওয়া হলে এগুলো চলবে, আর ইমিডিয়েটলি ওই গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করার প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এইবার এই ঘটনা তো ঘটলো, এটা হচ্ছে, তাহলে এখন প্রশ্ন ওঠে ওদের পায়খানা বাথরুম যে ঈশান কোণে তাও না, তাহলে এই যে হঠাৎ করে বা তুলসী গাছগুলো শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে মানে মরে যায়নি, কিন্তু মূল যে তুলসী গাছটা বাড়ির একদম তুলসী মঞ্চ বলে, সেইটা কিছুতেই বাঁচানো যাচ্ছে না। আর অন্য প্রচুর তুলসী গাছ, কিন্তু অদ্ভুতভাবে সেগুলো বেশিরভাগই শুকিয়ে যাচ্ছে, একটা অদ্ভুতই। তারপরে সমস্ত মৃয়মার লাইটগুলো, তার মানে কি সাময়িকভাবে কোনো একটা অশুভ শক্তির একটা প্রক্রিয়া যে কেউ করুক বা যাই হোক হলো। যাই হোক, এইবার কি হলো দেখুন কি অবস্থা। আমি যেটা বলছি, এইবার যে ঘটনাটা বলছি এটা আরও ভয়াবহ। ওরা একবার ওই মানে গাড়ি নিয়ে মানে দূরে কোথাও যাচ্ছে, ওই মোস্ট প্রবাবলি আমার যতটা মনে পড়ছে এই বর্ধমান মেদিনীপুর, ওদের তো নানাভাবে পেশেন্ট দেখতে যেতে হয়, সেখানে যাচ্ছে। গিয়ে দেখছে যে গাড়ি যেতে যেতে দিনের বেলা যেতে যেতে অনেক সময় কী হয়, খাবার দাবার অনেক সময় গাড়িতে নিয়ে যেতে হয় যে পরে খেয়ে নেবে, কারণ ওখানে রাস্তাঘাটে তো হোটেল টোটেল সবসময় পাওয়া যায় না। এবার ওইখানে দেখছে যে একদিন হয়েছে কি, ওরা মাংস নিয়ে যাচ্ছে, মানে খাবার হচ্ছে রুটি মাংস খাবে, এরকম তো প্রায় থাকে। কিন্তু ওই দিনটা বিশেষ করে দেখা যাচ্ছে যে হঠাৎ করে যেন কে যেন বলছে, মানে ওখানে যারা ছিল তাদের মধ্যে একজন বা ওই ওই যে ডাক্তারবাবুর যে মেয়ের হাজব্যান্ড, সে বলছে যে কাকু আমি শুনতে পাচ্ছি, পরিষ্কার এটা আমি শুনতে পাচ্ছি যে মাংসটা দিয়ে যা। এবার আমি মানে ও বলছে যে আমি ভেবেছি যে ও কত রকম কত কি মনে হয়, হয়তো ঘোর ভাব, এতটা রাস্তায় যাচ্ছি হয়তো কোনো ভুলভাল শুনেছি। এবার দেখা যাচ্ছে যে গাড়ির চাকা যেন বাস্ট হয়ে গেল, বাড়ি ঘাট গেল, এবং গাড়ি থেমেও গেল, গাড়িটা চললই না। নতুন গাড়ি, অত বড় গাড়ি, 8 সিটার গাড়ি, এবং খুব দামি গাড়ি, এবং সবে গাড়ির বয়স 3-4 মাস মাত্র হয়েছে। এবং ওর কি মনে হলো, ও গাড়িটাকে থেমে যখন গেল আবার ঠিকঠাক করা, দেখো না কিচ্ছু হয়নি, টায়ারে কিচ্ছু হয়নি, গাড়ি একদম মানে ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এইবার কি হলো যে আবার যাচ্ছে, আবার ওরকম হচ্ছে, মনে হচ্ছে গাড়ির টায়ারে কিছু ফুটে গেল। এবার ও কী করলো, আস্তে করে নেমে গাড়িটা এবার নিজেরও দাঁড় করিয়ে ওই মাংসটা ফেলে দিল, মানে একটা জায়গায় সাইড করে রেখে ওরা বেরিয়ে গেল। এবং তারপরে আর কোনো অসুবিধা, এইটা কিন্তু আগে ঘটতো না, ঘন ঘন এই ঘটা শুরু হলো। তা আমি ওদের কিছু দৈব প্রতিকার ওই সময় বলে দিয়েছিলাম, সেটা করার পরে যদিও এখন এই সমস্যা নেই, কিন্তু সাময়িকভাবে বাস্তুগতভাবে সব ঠিক থাকলে কখনো কখনো
বা আচমকা কোনো অশুভ শোক কেউ দূর থেকে করুক বা যাই হোক, এগুলো হয় এবং এগুলো প্রতিকার আছে, সেগুলো করলে পরে অনেকটা। আমি এই ঘটনাগুলো আরও বহু ঘটনা আছে, সময় সংক্ষিপ্ত যার জন্য আমি বেশি করছি না। এইবার আমি ধনতেরাসের এটা বলি। ধনতেরাসের পার্থিব ধন এবং আধ্যাত্ম ধন এই দুটো যদি আমি একসাথে মানে মানে প্রত্যেক জিনিসের সাথে প্রত্যেক জিনিসের একটা রিলেশন রয়েছে, মানে একটা সম্পর্ক রয়েছে। ব্যাপার হলো যে ওই দিনকে আপনারা 11টা করি নেবেন, একটা একটা ইসের মধ্যে মানে ধাতুর পাত্রের মধ্যে, মানে ছোট ধাতুর পাত্রের মধ্যে এরকম একটা ঘটি, ধরুন একটা ঘটি তামা বা কাঁসা বা পিতলের মোটামুটি মাঝারি সাইজের ঘটির মধ্যে ওই গলা পর্যন্ত ধান নিলেন। তারপরে ধান দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবেন। 11টা কড়ি, ছোট ছোট কড়ি নিলেন। একটু দেখবেন যে কড়িগুলো সাদা হয়, কিন্তু একটু হলদে হলদে ভাবের কড়ি হলে ভালো হয়। 11টা কড়ি আর 11টা হচ্ছে 1 টাকার কয়েন 11টা নিলেন। আর হলুদ 1 টুকরো নিলেন। আর একটুখানি কর্পূর নিলেন। কর্পূর নিয়ে ওইটার মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ওই যেটা আপনারা ওই মানে বেশ ঘটির মধ্যে যেটা ওইটা রাখলেন, একটু বা বটুয়া ব্যাগ, মানে কাপড়ের যে বটুয়াগুলো পাওয়া যায় একটু বড় সাইজে, তার মধ্যেও করা যেতে পারে। তা ধাতুর পাত্র হলো অসুবিধা নেই। করে ওইটা ওই যেদিনকে আর কি ত্রয়োদশীর দিন ওটা ঠাকুরের সামনে রাখবেন। রাখার পরে একটু সুগন্ধি একটুখানি সামান্য একটু অগ্রু ছিটিয়ে দেবেন। এবং ছিটিয়ে তার মানে কী কী দেওয়া হলো, 11টা ছোট ছোট কড়ি, 11টা 1 টাকার কয়েন 11টা, আর হচ্ছে ধান তো থাকছেই, আর হচ্ছে হলুদ, কাঁচা হলুদ গাঁট, আর একটু কর্পূর। হ্যাঁ, এইটা নিয়ে ওই ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা এই 3 দিন ওই আপনাদের যে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসনের ওখানে একটা ছোট্ট কি বলবো, ওইখানে একটা সুন্দরভাবে রেখে দেবেন। রেখে দিয়ে আপনার যেটা মনের কামনা, এখানে আপনারা মানে যেটা মনের কামনা, যেটা হচ্ছে ধরুন এই সময় যদি আপনারা এটাও কামনা করেন যে প্রভু আমি তোমার চরণ চাই, সেটাও সম্ভব। এবং যদি কেউ বলে যে যেরকম আমাদের কথা আছে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ, যদি ফল কেউ যেটা প্রার্থনা করবেন, এবং তাতে কি হবে, এটা ওই 3 দিন রাখার পরে ওই যে এইটা মানে ওই যেটা আর কি ওই সে বটুয়া হোক বা ওই ঘটি হোক, ওইটা আপনারা আপনাদের ঘরে যেখানে পবিত্রভাবে আলমারির মধ্যে বা আলমারির মাথার উপরে ওইটা রেখে দেবেন। দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে, আধ্যাত্মিক ডেভেলপমেন্টও হবে এবং অর্থনৈতিক দুর্যোগ আস্তে আস্তে কেটে যাবেন এবং ও সব দিক দিয়েই আপনাদের ভালো হতে থাকবে। কিন্তু এবার আমি যেটা বলছিলাম যে এইটাও যদি প্রত্যেক দিন নিত্য গীতা পাঠ, একটু মেডিটেশন, একটু ধ্যান জপ, একটুখানি ঘরেতে একটু ধূপ ধুনো যদি দেওয়া যায়, তার সাথে যদি ওই মানে এই ত্রয়োদশীর দিন এই জিনিসটা করা হয়, তাহলে ফল লাভ আরও অনেক অনেক বেশি হয়। সেই জন্য আমি বলছিলাম যে ওইটা রেগুলার করলে কি হবে, ওই ভাইব্রেশনটা এই যে একটা বিশেষ তিথি নক্ষত্রের ভাইব্রেশন দুটোর মধ্যে কি হবে, মানে একটা অ্যামালগামেট হয়ে দুটো কি হচ্ছে ফলটা আরও ভালো পাওয়া যাবে। তা যাই হোক, তা আমি এই বাস্তুর ব্যাপারটা বললাম কেন, এতে কি হয় ওদের বাড়িতে এরকম ব্যাপার করা ছিল, যার জন্য কি হয়েছে ওই যে ওদের ওদের যে বিপদ আপদ যা কিছু এসছে, এবং ওরা বেসিক্যালি প্রচণ্ডভাবে বাবা লোকনাথের ভক্ত এবং রাধাকৃষ্ণ এবং প্রত্যেক দেবদেবীকে যথেষ্ট সম্মান করে এবং পুজো প্রচুর হয় এবং ওদের বাড়িতে যাগ যজ্ঞ হোম এগুলো রীতিমতন করা হয়। ফলে হচ্ছে কি দূর থেকে প্রক্ষিপ্ত হোক যাই হোক, যেহেতু 12 মাসে ওদের নানাভাবে আধ্যাত্মিক ভাগবত পাঠ, গীতা পাঠ এই সমস্ত চলে, যার জন্য কিছু এইগুলো হলেও সেটা ওদের কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। এই আধ্যাত্মিকতা যদি সারা বছর কম বেশি চালিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বিরাট উপকার আছে। আর ধনতেরাসের এইটা করবেন। আর একটা জিনিস বলি, এটা খুব এই যে আপনারা ধনতেরাসের দিন মানে শনিবার দিন ধরেন দিনের আলো থাকতে থাকতে আপনারা একটা তুলসী গাছ এনে বাড়িতে রোপণ করবে। এবং আরেকটা জিনিস বলি যে আর সামনে কার্তিক মাস আসছে, এই কার্তিক মাসে এই তুলসী গাছ রেগুলার নিত্য
জল ফুল দেবেন, আর হচ্ছে তুলসী গাছকে পরিক্রমা করে, মানে তুলসী গাছকে এই করে 4 বার বা 5 বার করে মানে করবেন, ঘুরবেন। এবং ওইটা রোজই করা যায়, কার্তিক মাসে এই সময়টা বিশেষ ফলপ্রদ। আর যার জন্য তুলসী গাছ আপনারা ধনতেরাসের দিন একদমই কিনে আনবেন, এটা খুবই উপকার। আর যাই হোক, ভালো থাকবেন, পুজো ভালো করে, জয় বলো।